আচ্ছা, ওকে, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন কেমন হয়? হ্যাঁ, আমাকে একটু জানাও এবার। হালকা একটু শোঁ শব্দ থাকতে পারে, শোঁ শব্দটাকে আমরা শোঁ শব্দ হিসাবে নিব না। হালকার উপর ঝাপসা। যদি বেশি শোঁ করে, শোঁ তো করার কথা না, তারপরেও যে কেন এমন করছে বুঝলাম না। কেন তুমি শোঁ করো? তোমার শোঁ তো আমার ভালো লাগে না। শনিবার ভালো লাগে না, রবিবার ভালো লাগে না। নতুন কিছু সবকিছু কালকে সবকিছু নতুন করছি, এবং এটা স্পিকারে না ল্যাপটপের কানেকশনের কোনো সমস্যা কিনা। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক আল্লাহ ভরসা। হ্যাঁ, চলো দেখি কি করা যায়। আজকে আমরা ধারার তৃতীয় ক্লাস করব, ধারার তৃতীয় ক্লাস। ওকে, গত ক্লাসে যে পর্যন্ত আমরা গেছি তারপরের থেকে ধারার ক্লাস হবে। আর তোমাদের একটা ছোট্ট মেসেজ দিয়ে শব্দ কম হচ্ছে, কমছে স্যার। আচ্ছা, ওকে। আমাদের মনে আসে নিশ্চয় যে আমরা মোটামুটি এই সূত্রগুলো ইউজ করতাম বা করেছি যাবৎকালে। সমষ্টির সূত্র হচ্ছে দুইটা, এই একটা, এই একটা। আর এনতম পদ বের করার সূত্র এটা, আর হচ্ছে পদের সংখ্যা বের করার সূত্র এটা। স্পিকারের তুলা আছে তো? তুলা আছে, স্পিকারের তুলা আছে। আমরা গত ক্লাসে যে পর্যন্ত ছাড়ছিলাম তারপর থেকে শুরু করি। হ্যাঁ, যে পর্যন্ত ছেড়েছি বা একবারে কানের কাছে ফিসফিসের মতো কি আসলে কোনো কিছু হবে অডিওতে? এটা ভিডিও ক্লাসে কেন হয় ইউটিউবের ক্লাসগুলোতে? তখন সেটাকে নয়েজ ঠিক করে ফেলে। ওই নয়েজ রিভার দিয়ে সব নয়েজ ঠিক করে তারপরে ইউটিউবে দেয়। এই জন্য আশপাশের সাউন্ড পাওয়া যায় না। এটা তো লাইভ ক্লাস, তো আশপাশের সাউন্ডটা একটু সরাসরি পাবো। এটাই স্বাভাবিক, সামনে একটু শব্দ হবেই। এই সূত্রের কথা আমাদের মনে আছে, কিন্তু এটা ভুল হয়েছে, এটা হবে না। আমরা জানি যে ক্রমিক বর্গ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে, ক্রমিক বর্গ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র যদি এক থেকে শুরু হয় তবে সূত্র হচ্ছে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে n স্কয়ার। বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, n into n plus 1 into twice n plus 1 divided by 6। তাহলে এখানে পদ কটা আছে? 15টা। n এর মান 15, এখানে 15 বসাও। তাহলে সমষ্টির সূত্র যদি 15 বসায়, 15 গুণ 16, 15 30, এটাকে 31 ডিভাইডেড বাই 6। এবারে কাটাকাটি করতে পারবো। বলতো কাটাকাটি করে কত আসে? 3 দিয়ে গেলে 5, 3 দিয়ে গেলে 2, 2 দিয়ে গেলে 8, 5 8 40 গুণ 31, 4 12 40। এটা অ্যান্সার 1240। ওকে, এইটা হচ্ছে কোন সূত্র? যদি ক্রমিক সংখ্যা হয়, 1 থেকে শুরু হয়, তার বর্গের সূত্র। যদি 1 থেকে শুরু না হয় তাহলে নিয়ম কোনটা? আগেরটা। চলো দেখি।
তাহলে আমরা চাইলে এই 1 থেকে 19 পর্যন্ত বর্গের সমষ্টি, 1 থেকে 20 পর্যন্ত বর্গের সমষ্টি, 1 থেকে 30 পর্যন্ত বর্গের সমষ্টি, 1 থেকে 50 পর্যন্ত বর্গের সমষ্টি, 1 থেকে 100 পর্যন্ত বর্গের সমষ্টি আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। নিজের বাইরের কাজ করে নেবেন। 1 থেকে শুরু হলে এটা হবে, আর যদি 1 থেকে শুরু না হয়, যেমন এটা দেখো, যখন এক ভিন্ন সংখ্যা থেকে শুরু হবে তখন কি হবে? এখানে শুরু হয়েছে কই থেকে? 5 থেকে। আমরা এটাকে 1 বর্গ, 1 বর্গ যোগ 2 বর্গ যোগ 3 বর্গ এভাবে নিয়ে 15 বর্গ পর্যন্ত যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা কি বিয়োগ দিব? 1 বর্গ, 2 বর্গ, 3 বর্গ, 4 বর্গ কমন কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই সূত্রটা আমরা জানি, এটা সূত্র আমরা জানি, ওটা সূত্র আমরা জানি। এটার সূত্র হচ্ছে এর মান 15 গুণন 16 গুণন 31 ডিভাইডেড বাই 6 বিয়োগ ওই সূত্র, এখানে এর মান 4 ইন্টু 5 ইন্টু 9 ডিভাইডেড বাই 6। তাহলে এইটা হচ্ছে নিয়ম। যদি 1 থেকে শুরু হয় তখন আমরা এই পর্যন্ত হিসাব করব। যদি 1 থেকে শুরু না হয় তাহলে 1 থেকে শুরু করে যতটা বেশি লিখবো ততটা বিয়োগ করে দেব, যতটা বেশি লিখবো তত বিয়োগ করে দেবো। হ্যাঁ, ওকে। না, রেগুলার ক্লাসের সাথে অনলাইন ক্লাসে বা লাইভ ক্লাসের সমস্যাটা হচ্ছে একটু সাউন্ড সমস্যা হবেই, কারণ এটা তোমরা সবাই জানো। আর রেগুলার ক্লাসে কি হয়? সাউন্ড রিমুভ করা হয়, নয়েজ রিমুভ করা হয়, আশেপাশে শব্দ শোনা যাবে না আমার কণ্ঠ ছাড়া। দেখো, 6 বর্গ থেকে 20 বর্গ, 5 বর্গ থেকে 25 বর্গ, 10 বর্গ থেকে 50 বর্গ, 20 বর্গ থেকে 60 বর্গ। আশা করি তোমরা এসব পারবে। যেমন যদি এটার কথা বলা হয়, 1 বর্গ যোগ 2 বর্গ যোগ 3 বর্গ যোগ 1 2 3 ডট 60 বর্গ। এখান থেকে বাদ দেব কি? 1 বর্গ, 2 বর্গ, 3 বর্গ, এগুলো ডট 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 3টা ডট দিতে হয়। এই ডট দেওয়ার নিয়ম হচ্ছে সর্বোচ্চ 3টা, 1 থেকে 19 পর্যন্ত, প্লাস 19 বর্গ। এখান থেকে এটা বাদ দিলে এটা। আশা করি তোমরা এটা পারবা। হ্যাঁ, এইবারে আসো, এটা গেল হচ্ছে কিসের বর্গ ছিল? ক্রমিক সংখ্যার বর্গ। তাহলে এবারে আমরা দেখব ক্রমিক ঘন সংখ্যার যোগফল। ঘন সংখ্যার বর্গের সমষ্টি ছিল আগেরটা, এটা হচ্ছে ঘন। আমরা এটা ঘনের সূত্র এটা জানি যে 1 ঘন যোগ 2 ঘন যোগ 3 ঘন, যদি 1 থেকে শুরু হয় তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে। n into n plus 1 divided by 2 cube square। এটা হচ্ছে আমাকে শুনতে পাচ্ছেন, আমাকে কমেন্ট করতেছে, মানে এটা কি সবার সমস্যা? আমাকে যারা শুনতে পাচ্ছে না, 1-2 জন কমেন্ট করতেছে, দেখলাম যে শুনতে পাচ্ছে না। আসলে কি তাই? এটা হচ্ছে 1 থেকে শুরু করে ঘন সূত্র হচ্ছে এটা। যেমন এখানে দেখো, 1 ঘন থেকে 15 ঘন পর্যন্ত। তাহলে n এর মান কত? এখানে n এর মান 15। এই জায়গায় মান বসাও, 15 গুণন 16 ভাগ 2 এর বর্গ। কত হয়? এটা কাটো, 8। একবারও করতে পারো, এগুলোকে গুণ করে বর্গ করতে পারো, অথবা 8 15 মানে কত হয়? 120 নাকি? 4টা 30, 120
120 বর্গ এটা অ্যান্সার হবে। কথা ছোট ছোট করে আসাই তো ভালো, ফিস ফিস করে কথা বলো, মনে করবে যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো। এইভাবে কথা ভালো জিনিস, ফিস ফিস করে কথা বলার মজাই আলাদা। কানে ফোন নিয়ে ফিস ফিস করে কথা বলার অনেক ইন্টারেস্ট, অনেক টেস্ট। আচ্ছা, যেহেতু যার একটু সাউন্ড কম বেশি হচ্ছে তারা তো নিজেরাও একটু সাউন্ড বাড়াই কমাই নিতে পারে তোমাদের ডিভাইসে, হেডফোনে হোক ফোনে হোক যেভাবেই হোক একটু তো করা যায়। আর আমি তো সাউন্ড কম বেশি করতে পারবো না। দেখো তাহলে এই সবগুলো 1 থেকে 20 পর্যন্ত ঘন, 1 থেকে 25 পর্যন্ত ঘন, 1 থেকে 30 পর্যন্ত ঘন, 1 থেকে 50 পর্যন্ত ঘন, 1 থেকে 100 পর্যন্ত ঘন। আশা করি তোমরা এগুলো পারবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1 থেকে শুরু করলে ওই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। যদি 1 থেকে শুরু না হয় তখন আমরা চাইলে এই সেটআপটা নিতে পারি। যেমন এখানে এই পর্যন্ত শুরু হয়েছে, তাহলে আমরা কি করবো, 1 এর ঘন, 2 এর ঘন, 3 এর ঘন প্লাস 1, 2, 3 ডট কিন্তু সর্বোচ্চ 3টা দিতে হবে। ডট কিন্তু 4টা যদি আমিও দিই তাহলে আমিও ভুল করবো। এইটা তাহলে এখানে বেশি যত লিখবো, যত বেশি লিখবো তত বেশি ততটা বিয়োগ করে দেবো। এখান থেকে আমরা সূত্র শিখেছি, এখান থেকে সূত্র আছে এবং এখান থেকে সূত্র আছে। তাহলে এই সূত্রটা কি হলো, n into n plus 1 divided by 2 whole square, n into n plus 1 divided by 2 whole square, এটা একটা। আর এখানে হচ্ছে 4 into 5 divided by 2 whole square, এই মানটা বের করতে হবে। ওকে, এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। এই জিনিসটা হচ্ছে কিসের ক্ষেত্রে, ঘনর ক্ষেত্রে। তাহলে মোটামুটি আমরা বর্গ দেখলাম, ঘন দেখলাম, ক্রমিক সংখ্যা দেখলাম, জোড় সংখ্যা দেখলাম, বিজোড় সংখ্যা দেখলাম। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের জানা জিনিস, এইভাবেও আমরা কাজ করতে পারি। তাইলে এখন আমরা কি দেখব দেখা যাক। তবে বাড়ির উপরে করতে পারি 5 থেকে 20, 5 থেকে 25, 10 থেকে 50, এই ঘন নিয়ে কাজ করতে পারি। ওকে, এবারে আমরা আলোচনা করব গুণোত্তর ধারা নিয়ে। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে n-তম পদের সূত্রটা মুখস্থ করতে হবে, আর পদ সমষ্টির সূত্রটা মুখস্থ করতে হবে। আমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখি। n-তম পদ হচ্ছে এখানে a into r to the power n minus 1। এখানে a হচ্ছে প্রথম পদ, আমরা জানি a হচ্ছে প্রথম পদ, r হচ্ছে সাধারণ অনুপাত, আর n হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমাকে যদি বলে n-তম পদ কত হবে, n-তম পদ, দশম পদ, 15তম পদ, 11তম পদ, ষষ্ঠ পদ, এরকম যদি পদ হয় তাহলে n এর মান কত হবে। এই সূত্রটাকে অবশ্যই এই মুহূর্তেই মুখস্থ করে ফেলবে, a into r to the power n minus 1। এটা হচ্ছে পদ, n-তম পদ বের করার সূত্র, n-তম পদ। n-তম পদ বের করার সূত্র হচ্ছে a into r to the power n minus 1। এটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদ।
শোনো, অনেকে 100 জন দেখছো, 2-1 জনের লাইভের সমস্যাটা কি হয়, যখন কারো নেটের সমস্যা হয় ওই জায়গাতে, তখন কিন্তু সরাসরি লাইভ দেখতে একটু অসুবিধা হয়। এটা তো তোমার বোঝার কথা। এবং যাদের নেটের ফ্রিকোয়েন্সি ভালো আছে, স্পিড ভালো আছে, তারা কিন্তু কোনো কথা বলছে না। তো যাদের নেটের একটু সমস্যা, তারা মনে হয় একটু সমস্যায় আছে, হতে পারে। এটা হচ্ছে পার্সন বাই পার্সন ভ্যারি করছে। আর যখনই দেখবে যে সবাই মিলে আমার কথা সমস্যার কথা বলছে, তখন আমার সমস্যা। তুমি যখন 1-2 জন বলছো, এটা তোমার নিজের সমস্যা। তাহলে এই কথাটা একটু মনে রাখো, a into r to the power n minus 1, এইটা কি? এটা হচ্ছে পদ, n-তম পদের সূত্র। আর n সংখ্যক পদের সমষ্টি কি হবে? n সংখ্যক 10টা, 5টা, 20টি, 30টি পদের সমষ্টি কি হবে? এই পদের সমষ্টি বের করতে গেলে আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে। আমরা যে রেশিওটা বের করব, সেই রেশিওটা 1-এর চেয়ে বড় হলে পদের সমষ্টি সূত্র একটা হবে, আর অনুপাতটা যদি ছোট হয় তাহলে একরকম হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, প্রথম পদ, এই সূত্রের দিকে তাকাও, a into 1 minus r to the power n। কখন হবে এই সূত্র 1 minus r? যদি r ছোট হয়। তো বলো, r যখন ছোট, তখন এখানে বড়কে 1 বড় হলে 1 থেকে বিয়োগ, 1 বড় হলে 1 থেকে বিয়োগ। এখানে দেখো r বড় দেখে 8 থেকে 12। এই সূত্র দুটা মনে রাখার কৌশল হচ্ছে, যেটা বড় হবে যেমন এখানে 1 বড়, 1 থেকে বিয়োগ, এখানে r বড়, r থেকে বিয়োগ। যেটা বিয়োগ বড় হবে, বড়টা থেকে বিয়োগ করতে হবে। পরীক্ষার সময় বা পরবর্তীতে পরীক্ষার পর অনেকদিন যদি কেউ এইসব জিনিস না দেখে, ভাই দেখলে মনে পড়ে শুধু হয় এটা সীমিত। যেমন অনেক সূত্র আছে দেখলেও মনে পড়ে, কাজের সময় মনে পড়বে না। ঠিক আছে? যেমন আমার যদি কাজ করে না, তেমন মনে করে এই মুহূর্তে বাংলাদেশে আমার মনে হয় আমি ডিরেক্ট পড়াইছি 2,30,000 স্টুডেন্ট, 2 লাখ ডাইরেক্ট পড়াইছি, আমার সামনে বসাইনি। আর অনলাইনে তো বুঝই। কথা হচ্ছে, কোন কানে ফেসবুকে অনেক ক্যাডারের শেষ নেই। এই পুলিশ, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে, কলেজের টিচার থেকে শুরু করে, এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই যেখানে আমাদের স্টুডেন্ট নেই। দেখবে যে কামের সময় কাউরে পাওয়া যাবে, কামের সময় দেখবে যে এই সামনে আসছে, যে পরিচয় হচ্ছে, কথা হচ্ছে। কাজের সময় আমার একটাও মনে হয় এই জায়গায় কি হবে। মনে হচ্ছে যদি আমার কাম পড়ে না, খুব কম, এই সূত্রটা দেখলেই মনে করবো, এইটাই তো। কামের সময় দেখবা মনে থাকবে না, এখন মনে থাকবে, দেখছো যে মনে থাকবে। আর মনে রাখার কৌশল আমি বলে দেই, সেটা হচ্ছে যেটা বড় থাকবে সেখান থেকে বিয়োগ, 1 থেকে বিয়োগ করতে হবে। এটা 1 বড়, 1 থেকে r বিয়োগ, 1 থেকে মাইনাস r টু দি পাওয়ার n। এই দুটো জিনিস একটু খেয়াল করো। চলো, এই ঘন্টা না হলেও আমরা পারবো, বুঝছো? দেখো, এই ধারাটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে একটাই সূত্র, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আর যেখানে যখন এই r এর রেঞ্জ থাকবে অবশ্যই -1 থেকে 1 পর্যন্ত, সেটা হচ্ছে, সেটা আমার ভালো। একজন বলছে রেকর্ড ক্লাস দিলে স্টুডেন্টের উপস্থিতি কমে যায়, আর হচ্ছে আর কি বলছে, স্টুডেন্টের উপস্থিতি কমে যায়।
তোমরা তো এটাই চাও, তোমরা তো চাওই এটা। তোমরা, আমার তো কোনো অসুবিধা নেই, আমার ক্লাস দিই, তোমার দেখলে দেখলে, না দেখলে নাই, এটাই তো হওয়ার কথা, ঠিক না? ধরো তুমি যখন টিউশনই করাবা, স্টুডেন্টের বাসায় গেছো, স্টুডেন্ট পড়া না করলে তুমি রাগ করতে পারবে না, কারণটা তো বাপ মা তোমাকে বলছে যে আমার ছেলে মেয়ের প্রতি রাগ করা যাবে না, মারধর করা যাবে না, আদর করে পড়াইতে হবে। তোমরা তোমার টিউশনে করো, এটা জানো এই কথা, আমি যেটা বললাম। কারণটা কি? তোমার হাত বাঁধা আছে। কেন হাত বাঁধা? তোমার তো টাকা ইনকাম করতে হবে, কারণ টাকা ইনকাম করতে গেলে তোমাকে স্টুডেন্টকে মারা যাবে না। তাহলে কি করতে হবে? রাগ উঠলেও রাগটা হজম করতে হবে, কারণ তুমি যা করতে চাও, তুমি যা জানো, তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে না। কেন? কারণ তুমি তার কাছে ধরা। আমি যদি আমার স্ট্র্যাটেজিতে ক্লাস নেই, তাহলে তো তোমরা আমার কাছে ভর্তি হতে পারবে না, আমার কাছে ক্লাসই করতে পারবে। আমি তো আমার স্টাইল থেকে বা আমার জায়গা থেকে তোমাকে ধরি, তো তুমি আমার কাছ থেকে আফগানিস্তান চলে যাবে হ্যান্ডেল ভয়ে। তুমি যেভাবে চাও, তোমার আগ্রহ কমুক বাড়ুক আমার কি, তুমি ক্লাস করলে কি না করলে কি, বুঝছো হিসাব? তুই বলো যে হয়তো পড়লে পর বাসা, তুই তোর মা বা আমার মারতে নিষেধ করছে, জোর করে তো পড়ানো যাবে না, তাহলে তুই পড়লে পর, না করলে না, আমার এত পেন নেওয়ার কি আছে? ওটা ছোট বাচ্চার ক্ষেত্রে। তুমি তো বুঝে, তুমি তো প্রোডাকশনের জন্য রেডি। তোমাকে কে জোর করে পড়াবে? তোমাকে জোর করে কে ক্লাস করাবে? তাহলে আমরা মনে রাখি a ডিভাইডেড বাই 1 প্লাস r যখন এটা হবে অসীম ধারার ক্ষেত্রে, আর এই গুণোত্তর মানে অসীম কথাটাই শুধুমাত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রযোজ্য। সমান্তর ধারার ক্ষেত্রে কখনোই সসীম হয় না, সমান্তর ধারার ক্ষেত্রে কখনোই সসীম হবে না, গুণোত্তর ধারার ক্ষেত্রে কেবল অসীম হবে। অসীমের জন্য শুধু একটা সূত্র, আর হচ্ছে গুণোত্তর ধারা সসীম ধারার জন্য, সসীম ধারার জন্য শুধু দুইটা সমষ্টি। দুনিয়া তো এটার মধ্যেই ভাই। তোমাদের আজকে হয়তো মনে করছো যে আর কি টাকা ছাড়াই জীবন চলবে। তুমি টাকা ছাড়া জীবন চলতে পারবা না, তোমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, নিতে পারবা না, ইম্পসিবল। চলো দেখি, একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ 20, ভালো করে বুঝো। একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ 20, ষষ্ঠ পদ 160 হলে প্রথম পদটি কততম BCS এর প্রশ্ন? 37তম BCS এর প্রশ্ন এটা আসছে। তাহলে আমি রুটিন দিয়ে দেবো তোমার, হ্যাঁ? তোমাদের প্রতিদিন 2টা করে ক্লাস অসুবিধা হচ্ছে আমি জানি। সপ্তাহে 6টা ক্লাসের বদলে সপ্তাহে 3 দিন 3টা ক্লাস হবে, চলতেই থাকবে। 43 মিনিট আগ পর্যন্ত চলতে থাক। তোমরা বারবার যাদের সমস্যা তারা ক্লাস দেখে নিতে পারো, অসুবিধা নাই। আমরা একটু মনোযোগ সহকারে দেখি এই টাইপের অঙ্কগুলা কিভাবে আসতে হবে। গুণোত্তর দ্বারা গুণোত্তর প্রথম পদটি কত হবে? চলো দেখি, মনোযোগ সহকারে দেখো। অঙ্ক যদি আমরা করতে চাই, তাহলে আমরা জানি n তম পদ সূত্র হচ্ছে a × r টু দি পাওয়ার n মাইনাস 1। এর মানে r এর পাওয়ার হবে, এখানে যত n যদি 5তম হয় তাহলে পাওয়ার হবে 4, কারণ n মাইনাস 1 এই জন্য। তৃতীয় পদ মানে কি? a r
তৃতীয় পদ মানে এমন না যে 3 বিয়োগ 1, এই পদটা হচ্ছে 20, তাহলে বলতে পারি a r স্কয়ার সমান 20। এটা ধরে 1 নম্বর সমীকরণ। এবারে দেখো ষষ্ঠ পদ, এটা তৃতীয় পদ, হ্যাঁ এইটা। তাহলে ষষ্ঠ পদ কি হবে বলো, a r টু দি পাওয়ার 5 ইকুয়াল 120, 160। মনোযোগ সহকারে দেখো, এটা হলো a r স্কয়ার মান 20, a r কিউব 5 এর মান হলো 160। এবার খেয়াল করো, আমাকে বের করতে বলছে কি প্রথম পদ মানে এর মান বের করতে বলছে। তাহলে যদি এই সমীকরণ থেকে, এই দুটো সমীকরণ থেকে আর এর মান, কারণ কি এ ভাগবে, ধরো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দেবো, ভাগ দিলে কি দাঁড়াচ্ছে, a r টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a r স্কয়ার, উপরে 160, নিচে হচ্ছে 20। ধরো a ভ্যানিশ, a r 5 কে r স্কয়ার দিয়ে কাটলে হবে হলো r কিউব, এদিকে কাটলে হবে 8 8 r এর মান কত হলো 2। খেলতে দেখো তো, r এর মান যদি 2 হয় তাহলে এই জায়গাতে কি হবে, এর মান r সমান 2 বসিয়ে পাই, a r এর মান 2 হলো 4, এর মান 5। এইটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, এটাকে বলে ট্রেডিশনাল মেথড। গেল। এখন কথা হলো, শেষের দিকে যখন সিলেবাস শেষ হবে তখন আমরা দুটো ক্লাস নেব। এখন এর মান 5, এটা অ্যান্সার ভাই। দেখো তোমাকে একটা মজার জিনিস দেখে, গুণোত্তর ধারা মানে কি জানো? গুণোত্তর ধারা মানে এইটাকে এটা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার রেশিও সমান হবে। আর সমান্তর ধারার ক্ষেত্রে আমরা শিখেছিলাম পার্থক্য একই থাকবে, আর এখানে ভাগফল একই থাকবে, ভাগফলটাকে রেশিও বলা হয়। তাহলে আমরা যদি এই অঙ্ক না করি, ধরো তো অঙ্ক টাচই করবো না, মানে এই কাজ করবোই না, আমরা যদি খালি অপশন টেস্ট করি, অপশন টেস্টে যাই, তাহলে কিভাবে অঙ্কটা হবে মনোযোগ সহকারে শুনুন। একটা অঙ্ক ভালো করে বুঝলে বাকি সব ক্লাস দেখো। সেইটা হলো, দেখো প্রথমে 1 2 3 4 5 6, 6টা পদ। তৃতীয় পদ 20, ধরো এইটা হচ্ছে 20 আর এইটা হচ্ছে 160, এইটা হচ্ছে 20, এইটা হচ্ছে 160, এটা তৃতীয় পদ। গুণোত্তর ধারা মানে গুণ করে যায়, হ্যাঁ, সমান্তর ধারা মতো যোগ করে যায় না, গুণ করে যায়। দেখো তুমি যদি মনে করো, তোমার জিনিস দেখ, আমি অপশনটা টেস্ট করে দেখ, এটা হলো 5, দ্বিগুণ কত, দ্বিগুণ 10, তার দ্বিগুণ 20, তার দ্বিগুণ 40, তার দ্বিগুণ 80, তার দ্বিগুণ 160। দেখো প্রথম পদ যদি 5 নাও, তার দ্বিগুণ হবে 10, দ্বিগুণ হবে 20, দ্বিগুণ হলো 40, দ্বিগুণ হলো 80, দ্বিগুণ হলো 160। তাহলে এই লজিকটা যদি আমরা কাজে লাগাই, তাহলে এই কিছু জানি না, এই অঙ্কের কেউ কিছু জানে না, তারপরও সে অঙ্কটা পারবে আশা করি।
এই কথাটা বুঝলে সবাই? অপশন টেস্ট রিটার্নটা তো এখানেও আছে। দেখো এটা একটা ধারা, ধারা 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 ধারাতে অষ্টম পদ কত হবে? অষ্টম পদ। এবারে খেয়াল করে দেখো, আমার কাছ থেকে অষ্টম পদ চেয়েছে, আটতম পদটা কত হবে? তোমার যদি মনে হয় যে তুমি এটা অঙ্ক করে বের করবা, তাও হবে। তোমার যদি মনে হয় যে না তুমি এটা অঙ্ক করে বের করতে পারবা না, করবা না, আর এমনি করবা, তাও হবে। তাহলে আমরা যদি প্রথমে অঙ্কটা করি, অঙ্ক, তাহলে কি হবে দেখো, অঙ্ক যদি করার চেষ্টা করি, এত অঙ্ক করা আছে, আমি তোমাকে তামসাটা দেখাই। তামসাটা হলো মেবি অঙ্ক করা আছে। আমি তোমাকে স্মার্ট নিয়মটা দেখাই। বলে যে 64 দুই অর্ধেক করলে না 32 হয়, এর অর্ধেক না 16, এর অর্ধেক না 8, এর অর্ধেক 4, এর অর্ধেক 2, এর অর্ধেক 1, অর্ধেক করে চলছে। এর অর্ধেক এটা, অর্ধেক এটা, অর্ধেক এটা, অর্ধেক এটা, অর্ধেক 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 করলে হাফ, অর্ধেক করলে 1/4, অর্ধেক করলে 1/8, এমনি চলবে। কততম পদ চাইছে? অষ্টম। 1 2 3 4 5 6 7 8 9 8, এটা আনসার। এটা হচ্ছে অ্যাজ এ লজিক্যাল, মানে অঙ্ক করি নাই, লজিক্যালি গেছি, দেখতে পাচ্ছি যে এর অর্ধেক 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 করে যাচ্ছে। আমি কোন পর্যন্ত যাব? অষ্টম পদ পর্যন্ত যাব, শেষ খেলা। আর কি? তাহলে কেউ যদি অঙ্ক এভাবে করে, চিন্তা করে, এইভাবে চিন্তা করে, অঙ্ক হবে না? হবে না? শিওর থাকো হবে। হ্যাঁ, এইভাবে অঙ্ক অ্যান্সার মিলবে আশা করি। আর একটু সাউন্ড কম আছে, তোমার ভলিউম বাড়ায় না, একটু সেটে দাও, তোমার ভলিউমটা একটু সেটে দাও, চালিয়ে হবে। আর যদি কেউ মনে করে যে এর মান হচ্ছে এখানে 64, আর হচ্ছে দ্বিতীয়টাকে 15 হাফ, তাহলে অষ্টম পদ মানে a ইন্টু r টু দি পাওয়ার 7, এর মান হলো 64, আর এর মান হলো হাফ, এর পাওয়ার 7, 12 পাওয়ার 7 মানে হচ্ছে 128, কাটাকাটি করে হাফ। ওকে, হ্যাঁ, এই অঙ্কটা একটু কঠিন আছে, ঠিক না? এবারে বলছে তারা কোন পদ, কোন পদ, কোন পদ এটা হবে, কোন পদটা, কত নাম্বার পদটা? এটা হলো প্রথম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আস্তে আস্তে এই মানটা কততম পদ আমরা জানি না। আমরা জানি না যে এই মানটা কততম পদ হবে। তো প্রথমে আমরা একটু খেয়াল করব যে এই ধারা আসলে কি ধারা। অবশ্যই গুণোত্তর ধারা। পরীক্ষার সময় তো তোমার মাথায় আসবে না, হ্যাঁ হ্যাঁ এটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা। পরীক্ষার সময় আগে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে যে সিকোয়েন্সটা আমাকে দিছে সেটা গুণোত্তর না সমান্তর। চলো দেখি, তাইলে এখানে এ প্রথম পদ হচ্ছে 1, এইটা এ, আর রেশিও কি হবে বলো? এইটাকে এটা দিয়ে ভাগ, -1 কে 1 ডিভাইড বাই স্কয়ার রুট 2 দিয়ে গুণ,
মাইনাস স্কোয়ার রুট 2 হবে। এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে আর এর মান মাইনাস স্কোয়ার রুট 2। এখন আমাকে বের করতে হবে যে এইটা কততম পদ, এইটা কততম পদ। আমাদের অবশ্যই জানা আছে যে n ইন্টু a ইন্টু আর n মাইনাস 1, এটা হলো ধরে নিলাম n তম পদ। এটা এই পদটা হচ্ছে এইটা। তাহলে এখানে আমি কি কি করতে হবে, এর মান আর এর মান বসালে n এর মান পাওয়া যাবে। এই মানটা দেখো মোটামুটি অনেক সময় লাগবে না মান বসাবো। এর মান বসাবো হচ্ছে এটা স্কোয়ার 2 ইন্টু আর এর মান হচ্ছে মাইনাস স্কোয়ার 2 n মাইনাস 1 ডিভাইডেড বাই এটা। এই ফর্মেটে যখন তুমি যাবা এখান থেকে আর এর মান বের করে নিয়ে আসা টাফ হয়ে যাবে। তাহলে এই টোটাল বড় ক্যালকুলেশন যেটা সেটা তোমাকে দেখায়। দেখো এর মান লেখা আছে, প্রথম পদ হচ্ছে 1 বাই স্কোয়ার রুট 2, আর এর মান হচ্ছে মাইনাস 1 কে ভাগ, n তম পদ হলো এটা। এই মানটা যদি এটা হয় তাহলে মান বসাও। মান বসাতে গিয়ে একটু খেয়াল করে দেখো, এটা দিয়ে এটাকে ভাগ, তাহলে এই মানটা থাকছে। এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা উল্টে যাবে, এটা 16 হয়ে যাবে 16। এরপরের লাইনে দেখো গুণ করলে 16 মাইনাস স্কোয়ার রুট 2 টু দি পাওয়ার n মাইনাস 1 16। তাহলে এই 16 কে মানে স্কোয়ার রুট 2 টু দি পাওয়ার 8 করলে 16 হয়। এই মাইনাস পজিটিভ হয়ে যাবে, পাওয়ারের জোর আছে এই জন্য। পাওয়ার জোর থাকার কারণে এটা আমরা শিখেছিলাম সূচকের ক্লাসে, দুটো স্কোয়ার রুট 2 গুণ করলে 2 হয়। আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে স্কোয়ার রুট 2 টু দি পাওয়ার 8 মানে 16। আর যেহেতু এখানে মাইনাস বেজ আছে, এখানে মাইনাস বেজ নিলে কোনো অসুবিধা হবে না, কারণ এর পাওয়ারের জোর সংখ্যা আছে, পজিটিভ হয়ে যাবে। তাহলে বেজ বেজ আউট, n মাইনাস 1 ইকুয়াল এইটা, তাহলে n এর মান 9। ওকে, গুণোত্তর ধারা সমান্তর ধারা চিহ্নের উপায় হচ্ছে ওইটাই। সেটা হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যা হবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে একই হবে। এটা গুণোত্তর ধারার ক্ষেত্রে। আর সমান্তর ধারার ক্ষেত্রে পার্থক্য সমান হবে, একই হবে। এই অঙ্কটা মোটামুটি অনেক টাফ হয়ে গেল। আর যদি কেউ মনে করে স্যার এর অঙ্ক ছাড়া কোনো ব্যবস্থা নাই, ধরো এইটা আমরা কোনো কিছু করতে চাই না, মনোযোগ সহকারে শোনো। অ্যাজ এ ক্যান্ডিডেট তুমি যদি এই অঙ্কটাকে ধরো যে গুণোত্তর ধারার কোন সূত্র তুমি জানো না, শুধু এটা জানো যে এটার সাথে এটা গুণ করে বাড়ছে, গুণ করে ভাড়া মানে গুণোত্তর ধারা। তাহলে বলো এটা কততম পদ দেওয়া, 1 2 3 তিনটা পদ দেওয়া আছে। তাহলে আমাকে চাইছে এই পদটা কখন আসবে, এভাবে আস্তে আস্তে অবজার্ভ করে দেখো। এখান থেকে এটা কত গুণ করে আসছে জানো, দেখো এটা কেটে যখন ভাগ করবা তখন আর এর মান হবে মাইনাস স্কোয়ার রুট 2 আর এর মান। এর মানে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করে দেখো। এটা যদি রেশিও হয় তাহলে ওই সূত্র ছাড়াই আমরা কিভাবে চিন্তা করতে পারি। প্রথম পদ তো দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। এটাকে মাইনাস স্কোয়ার রুট 2 দিয়ে গুণ করলে দ্বিতীয় পদ পাওয়া যায়। এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ। দেখো এই পদকে মাইনাস স্কোয়ার রুট 2 দিয়ে গুণ করলে এটা হবে। আবার এটাকে মাইনাস স্কোয়ার রুট 2 দিয়ে গুণ করে দেবে, এই প্লাস স্কোয়ার রুট 2 হবে।
আবার প্লাস স্কোয়ার রুট 2 কে মাইনাস স্কোয়ার রুট 2 কে গুণ করলে -2 হবে। এরপর একটা -2, এরপরে -2 কে স্কোয়ার রুট 2 গুণ করলে -2 স্কোয়ার রুট 2। এই -2 স্কোয়ার রুট 2 কে ভালো করে দেখো, যদি মাইনাস স্কোয়ার রুট 2 কে গুণ দেয় তাহলে +4 হবে। বুঝতেছো না? এটা ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা তো প্লাস হবে, সরি এটা প্লাস হবে কেন? এটা তো মাইনাস দিয়ে গুণ করার পরে এটা প্লাস হবে, এইটা মাইনাস হবে, -4। দেখো দেখো, এই যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে যাচ্ছে। অবজার্ভ করে দেখো, -1 স্কোয়ার রুট 2, -2 2 স্কোয়ার রুট 2, -4, তাহলে কি আসবে জানো? 4 স্কোয়ার রুট 2 আসবে। দেখো এই -4 কে মাইনাস স্কোয়ার রুট 2 গুণ করে দেখো, +4 স্কোয়ার রুট 2 আসবে। এরপরে কি আসবে বলো তো? এরপরটা কি আসবে? মাইনাস, এটা পজিটিভ ভ্যালু আসছে না, তাহলে মাইনাস ভ্যালু আসবে। মাইনাস কত আসবে? 8। 4 স্কোয়ার রুট 2 ইন্টু মাইনাস স্কোয়ার রুট 2, তাহলে -8। -8 কে মাইনাস স্কোয়ার রুট 2 কে গুণ করলে 8 স্কোয়ার রুট 2 টা আসছে। তাহলে কততম পদ এটা? এই যে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে নবম পদ। খুব কঠিন লাগছে, কঠিন লাগলে বা তোমরা খালি বিগত সালে প্রশ্ন করবে, যেটা সহজ। যার কাছে কঠিন লাগবে সে শুধু বিগত সালে প্রশ্ন করবে, তাই তো সহজ না। আমি, তোমার তো স্টুডেন্ট মানুষ, তোমাকে বলি, হ্যাঁ, যে পরীক্ষাটা খুব সোজা হবে, খুব, সেই পরীক্ষাতে সবার চাকরি হবে না। আর যে পরীক্ষাটা খুব কঠিন সেখানেও কারো না কারো চাকরি হবে। তুমি অঙ্ক পারলেই সোজা, আর অঙ্ক না পারলেই কঠিন, বিষয়টা এমন নয়। মনে রাখবা, অঙ্ক করতে এসে যখন কোনো অঙ্ক করবা, যদি তোমার বুঝতে সুবিধা হয় তাহলে ওইটাতে পারে। যেটা কঠিন সেটা আগে শিখতে হবে। কারণটা কি? এটা যারা পারবে তারা করে ফেলবে। তুমি যেটা ছেড়ে যাওয়া, সেটা যদি পরীক্ষাটা আসে তোমার কিছু করার থাকবে না। এই জন্য সহজ প্রশ্ন পরীক্ষাতে আসলে সবার জন্য সহজ হবে। কঠিন প্রশ্ন আসলে সবাই পারবে না, যারা পারবে তারা নাম্বারটা নিয়ে যাবে, আর তারাই টিকে যাবে। আমরা চাইলে এভাবেও করতে পারি, আর না এভাবে করবো না, এভাবে করবো, এই সূত্র দিয়ে করবো, তুমি করো। এটা আবার 39তম বিসিএস আসছে। আর এটাতে মাইনাস ভ্যালু ছিল, মাইনাস ভ্যালু, এখানে কি আছে? প্লাস ভ্যালু। তাহলে অ্যান্সার কত হবে? মজার জিনিস দেখো, এটা তো এইটা, এরপরেরটা হচ্ছে 1, এরপরটা হচ্ছে এইটা, মানে এটাকে স্কোয়ার রুট 2 দিয়ে গুণ, এটা হবে স্কোয়ার রুট 2 দিয়ে গুণ, এটা হবে স্কোয়ার রুট 2 দিয়ে গুণ করলে হবে 2, 2 স্কোয়ার রুট 2, 4, 4 স্কোয়ার রুট 2, 8, 8 স্কোয়ার রুট 2। সিকোয়েন্সটা দেখো, 1 বাই স্কোয়ার রুট 2 কে স্কোয়ার রুট 2 দিয়ে গুণ করলে এটা হবে, এটাকে স্কোয়ার রুট 2 দিয়ে গুণ করলে এটা হবে, এটাকে স্কোয়ার রুট 2 দিয়ে গুণ করলে এটা হবে, এটার সাথে স্কোয়ার রুট 2, এটা স্কোয়ার রুট 2, স্কোয়ার রুট 2 করে গুণ করে আগে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে নবম পদ। এর আগেরটাতে এটাই ছিল, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস।
এগুলো আগের প্রশ্ন ছিল, আর এখন হলো মাইনাস ভ্যালুটা নাই, সব পজিটিভ হয়ে গেছে। তোমার কাছে যদি মনে হয় যে এই সিকোয়েন্সটা তোমার কাছে কঠিন, তাহলে কঠিন, যদি মনে করো সহজ তাহলে সোজা। এটা তো তাই আছে। ওয়ান বাই স্কোয়ার রুট টু আরেকটাতেও ছিল, এখানেও আছে। গুড। এখন বলো, ওই কোশ্চেনটা, এই কোশ্চেনটা 39তম বিসিএসে আসে, তো ওই কোশ্চেনটা কোনো বিসিএসে আসার যোগ্যতা রাখে না? অবশ্যই রাখে, কিন্তু তুমি পারো আর না পারো। ওই নিয়ম আরেকটাই ধরো, এবার কি চেয়েছে? 14টি পদের সমষ্টি চেয়েছে, এই ধারার সমষ্টি। সমষ্টির সূত্র তো দুইটা, আর মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস আর। কোনটা হবে সেটা ডিপেন্ড করবে আর এর মানের উপরে। আমরা এখানে দেখতে পাচ্ছি এর মান আছে 3, আর এর মান কি? আর এর মান হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ 3, এটা হচ্ছে 3 হলো, 3 ইজ গ্রেটার দেন 1, মানে আর এর আর হচ্ছে 1 এর চেয়ে বড়। আর যদি 1 এর চেয়ে বড় হয়, সমষ্টির সূত্র কোনটা হবে মনে পড়ে? সমষ্টির সূত্র কোনটা হবে? সমষ্টির সূত্র হবে a ইন্টু আর বড়, আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1, এই সূত্র হবে। যখন আর বড় হবে তখন আর থেকে 1 বিয়োগ হবে, আর যখন 1 বিয়োগ বড় হবে তখন 1 থেকে আর বিয়োগ হবে। এইটা খালি মাথায় রাখলেই এই সূত্রটা মনে থাকবে। দেখো, এই এর মান হলো 3, আর এর মান হচ্ছে 3। যেহেতু 14তম পদ বের করতে বলছে, তাহলে 14 বিয়োগ 1 নিচে, আর নিচে আর এর মান হলো 3 বিয়োগ 1। এটাকে সাজাই লেখছে, এখান থেকে বিয়োগ করলে 2 হয়, উপরে 3 থাকে, 3/2, আর এটাকে ব্র্যাকেটে লেখছে 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1। এটা মনে হয় অ্যান্সার। এখানে লেখছে 13, 14, 15, মাথায় নষ্ট, একটু কম বেশি হলে কত। আমি এখানে কি দিতাম জানো? 2/3, এখানে 2/3 মান না দিয়ে আমি এই অপশনটা দিলে দিতাম হচ্ছে 2/3, 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1। দেখতে যেন একই লাগে, এর নাম বা নাম নাই। দেখো, এই অঙ্কটা এক একজন এক এক ভাবে করবে। কারণ 5 x y 135 গুণোত্তর দ্বারা হলে x এর মান কত হবে? একটু অবজার্ভ করে দেখো, x এর মান চেয়েছে এবং এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। যদি আমি এই অঙ্কটা কিচ্ছু না জানি, শুধু গুণোত্তর দ্বারা এতটুকু যদি বুঝি যে প্রত্যেকটার সঙ্গে গুণ করে পার হয়, তাহলে আমরা অনায়াসে করতে পারবো। কিভাবে? ধরো 5কে যদি 3 গুণ করি কত হয়? দেখো, 5কে 3 গুণ করলে 15 হয়, 3 গুণ করলে 45 হয়, 3 গুণ করলে 135 হয়, 3 গুণ 3 গুণ 3 গুণ। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারছি যে 5 এর পরে 15ই আসবে। এটা x এর মান, এটা y এর মান, এটা x, এটা y, ঠিক আছে?
আমার কথা শুনো, তোমরা কি বুঝলে এতক্ষণ ধরে, কখন ক্লাসে ঢুকলে কিছু বুঝলাম না। প্রথমে ক্লাসের শুরুতেই বলছি যে আর এর মান বড় হলে এক সূত্র হবে, আর এর মান ছোট হলে এক সূত্র হবে। এখন দেখো আজকে আমরা করতে চাই যে এর মান হচ্ছে এটা, ধরো চতুর্থ পদ হলো 4 বিয়োগ 1 চতুর্থ পদ, এটা হলো পঞ্চম পদ। না চতুর্থ পদে দেওয়া আছে, সরি পঞ্চম না, চতুর্থ পদে দেওয়া আছে। এখান থেকে আরো মান বের হবে, আরো মান বের হলে দ্বিতীয় পদ বের করার সূত্রে মান বসাই দিতে হবে। এখন যে যেভাবে চিন্তা করবে। দেখো তো তোমাদের মনে পড়ে যে 1 -1 +1 -1 +1 -1 ধারাটি টয়েস n + 1 সংখ্যক পদের সমষ্টি কত হবে? এখন তোমাকে দেখেই বুঝতে হবে খাইছে খাইছে আমারে, খাইছে তোমার। টয়েস n + 1 এটা কোন পদ পর্যন্ত, এটা জোর না বিজোড়? অনেকেই জানবো না বা বুঝবো না যে এখানে জোর সংখ্যক পদ আছে না বিজোড় সংখ্যক পদ আছে। গত ক্লাসে আমরা দেখেছিলাম জোর সংখ্যক পদ হলে এক ধরনের সূত্র হয়, অ্যান্সার হয়, আর বিজোড় সংখ্যক পদ হলে এক ধরনের অ্যান্সার হয়। তো তোমরা একটু মনে রাখো, n যদি n একটি পূর্ণ সংখ্যা হয়, তবে টয়েস x টয়েস n সবসময় জোড়, টয়েস n + 1 সবসময় বিজোড়। এটা একটু মাথায় রাখবেন। যদি এটা বিজোড় হয়, বিজোড় সংখ্যক হলে যেটা দিয়ে শুরু হবে সেটা অ্যান্সার হবে। শুরু হচ্ছে প্লাস দিয়ে, সেটা অ্যান্সার হবে। এই মানটা আসছে, এই মানটা যে -1 + 1 -1 + 1 -1 + 1 এভাবে যদি টয়েস n + 1 হইতো তখন অ্যান্সার কি হইতো? -1 + 1 -1 + 1 + 1 এই ক্ষেত্রে অ্যান্সার হতো -1। আর জোর হলে প্লাস দিয়ে শুরু হোক আর মাইনাস দিয়ে শুরু হোক, সবসময় ঠিক আছে। ঠিক আছে, এই অঙ্কটাকে কেউ যদি রিলেট করে তাহলে কোন পর্যন্ত যেতে হয় একটু কি দরকার এসবের? জান্নাত, ছোট মেয়েকে ধরো। জান্নাত বলো তো 2 - 2 2 - 2 +2 -2 +2 -2 +2 -2 এই সংখ্যক পদ বলতে কি? তাহলে টয়েস n টয়েস x সব সময় জোড়, টয়েস x + 2 সব সময় জোড়। যদি জোর হয় তাহলে কি হবে? জোর হলে 0 হবে, জোর হলে 0 হবে। দেখো বয়ানটা দেখো, এত বয়ান টাইম আছে। এবার মনোযোগ সহকারে দেখো,
একটি গুণোত্তর ধারার প্রথম পদটা এটা, আর সাধারণ অনুপাত এটা। সাধারণ অনুপাত বলতে কি বোঝায়? ওটা দিয়েই গুণ হবে। যেমন আমি যদি বলি 5, এরপরে 10, এরপরে 20, এরপরে 40, এরপরে 80, এরপরে 160। এখানে সাধারণ অনুপাত কত? এখানে সাধারণ অনুপাত হচ্ছে 2। মানে 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, 20 কে 10 দিয়ে ভাগ করলে 2, 40 কে 20 দিয়ে ভাগ করলে 2, প্রতি ক্ষেত্রে 2। তাহলে এইটা সাধারণ অনুপাত সমান 2, এই সিরিজটা। সাধারণ অনুপাত যদি 2 হয়, তাহলে 2তে কি করতে হয় বলো তো? এটাকে দ্বিগুণ করলে এটা পাওয়া যায়, দ্বিগুণ করলে এটা, এটাকে দ্বিগুণ করলে এটা, এটাকে দ্বিগুণ করলে এটা। সাধারণ অনুপাত দিয়ে গুণ করলে পরের সংখ্যাগুলো পাওয়া যায়। এটা তো মূল কথা। চলো এখন প্রশ্ন বলছে কোন পদ চায় সে? তৃতীয় পদ চায়। দেখো, এটা হলো প্রথম পদ, √5 এটাকে গুণ দেয় √2 তাহলে এটা হলো প্রথম পদ। হলে দ্বিতীয় পদ হবে এটা একটা ভ্যানিশ √2 এটা প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। আবার এই দ্বিতীয় পদকে যদি গুণ দেয়, তোমার জানা আছে এটা গুণ করলে হবে 1/√5। কেন? কারণ তোমাদের জানা থাকার কথা √2 আর √2 দুটো মিলে একটা 2, ওই উপরে দুটো মিলে এই 2 কাটা, তাহলে 1/5 থাকে। এইটা হচ্ছে প্রথম পদ, এটাকে এটা দিয়ে গুণ দিলে হলো দ্বিতীয় পদ, এটাকে আবার এটা দিয়ে গুণ দিলে হলো তৃতীয় পদ। তাহলে সঠিক উত্তর এইটা, কোন রকম কথা ছাড়া, মানে কোনো অঙ্ক করলাম না। অঙ্ক না করলে আমরা এইভাবেও চিন্তা করতে পারি। আর যদি মনে হয় যে তোমরা অঙ্ক করবা, এর মান এটা, সাধারণ অনুপাত এটা, তাহলে তৃতীয় পদ বের করার জন্য কি করতে হবে? এর মান বসাতে হবে। আর এর মান হলো 3 - 1, r² করতে হবে, মান বসাতে হবে, কাটাকাটি করতে হবে। তারপরে আমরা এই দুই ফরম্যাটেই করতে পারি। যার কাছে যেটা সুইটেবল মনে হবে সে সেটা করবে। মনোযোগ সহকারে দেখো, প্রশ্ন বলছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 7, প্রথম পদটা 7, আর সাধারণ অনুপাত -10। ধারাটির প্রথম দুটি পদের সমষ্টি কত? ওরে বাবা রে বাবা! প্রথম পদ যদি 7 হয়, তাহলে দ্বিতীয় পদ -21 হবে না? অনুপাত দিয়ে গুণ করতে হয়। প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, এটাকে 7 দিয়ে ভাগ করে দেখো, অনুপাত বের হবে। তাহলে প্রশ্ন করছে এই দুটার সমষ্টি কত? এই দুটার সমষ্টি কত? 7 -21 যোগ করলে -24। এটা নেই, শোনা যেভাবে চিন্তা করো। লুক, একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ হলো -24, দ্বিতীয় পদ। আর পঞ্চম পদ হলো এটা হলো সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত হবে? এই পদটা নাকি দ্বিতীয়, তাহলে একটা প্রথম পদ আছে। এরপরে দেখো পঞ্চম পদে দেয়, বলতো মান কমতেছে না বাড়তেছে? তোমাকে যদি একটা লজিক দেখায়, 1 2 3 4 5, এটা হচ্ছে -24, আর ওই পঞ্চম পদ হলো এটা। দেখো, তাহলে এটা হলো মাইনাস, খেয়াল দেখো, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। হ্যাঁ, তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, পঞ্চম পদটা এটা।
তাহলে এটা মাইনাস ভ্যালু কিভাবে আসবে? তাহলে সাধারণ অনুপাত কি আছে? প্রথম পদটা যা হবে এখানে চাইছে কি সাধারণ অনুপাত, এই সংখ্যাটাকে অনুপাত দিয়ে গুণ করলে এটা হবে, আবার গুণ করলে এটা হবে, আবার গুণ করলে এটা হবে, আবার গুণ করলে এটা হবে। তুমি যদি স্মার্ট হও, স্মার্ট, তাহলে তুমি কখনো এটা নিবা না। কেন নিবা না? তুমি বুঝে ফেলছ যে এটা পজিটিভ ভ্যালু, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে, আবার মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে। এই একটা বিষয় গেল। তাহলে উত্তর আমার কাছে কি আসলো? 50-50, হয় এটা উত্তর নাহলে এটা উত্তর। এখন আমার কাজ হচ্ছে সাধারণ অনুপাতে আসতে হয়। আমাকে তো প্রথম পদ চাই নাই, এই পদের সাথে এই পদ, এই পদের সাথে এই পদ, সাধারণ অনুপাত চাইছে। আমার কথা বুঝো, এটাকে এমন একটা সংখ্যাতে ভাগ করবো, 4 ভাগ। যেমন ধরো এটাকে যদি 4 ভাগ করি তাহলে 6 হবে, 4 ভাগ করলে 4 ভাগ করলে 4 ভাগ করলে, এইভাবে চিন্তা করে দেখো। তাহলে এর আগে একটা সংখ্যা আছে, তাকে আমি উত্তর কোনটা ধরবো? এটা ধরবো না এটা ধরবো? উত্তর কোনটা ধরবা? এখন বলছে মান বাড়ছে। আচ্ছা হোক, বাড়ছে না কমছে তোমার বুঝবে। ধরো, ধরে নাও আমরা অসংখ্য দুটা ট্রেক করবো, এটা তো সাধারণ অনুপাত। ধরো প্রথম ধরলাম 6 ধরলে হবে না? 6 গুণ ধরতে হবে, 4 ভাগ করলে যেটা হবে ধরো 96। আমরা ধরে নিলাম প্রথম পদটা 96। এটাকে 1/4 দিয়ে ভাগ করলে এটা হবে না? এটাকে 1/4 দিয়ে ভাগ করলে দেখো কত হয়? 6। এটাকে 1/4 দিয়ে ভাগ করলাম, আমরা ধরে নিছি উত্তর এটা, এটা উত্তর সাধারণ অনুপাত ধরে নিছি। তাহলে এটাকে 1/4 দিয়ে ভাগ করলে এটা হবে, এটাকে 1/4 দিয়ে ভাগ করলে কত হবে দেখো? 6 - 4। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? জিমা -3/2 জি। আবার দেখো এইটাকে -1/4 দিয়ে ভাগ করে রাখলে এটা হবে, সঠিক উত্তর এইটা। এটা তো যে খাবার খেতে হবে একটু নিয়ম না, একজন কে যেন আমাকে কমেন্ট করছে, একজন কমেন্ট করছে যে এটা কমতেছে, 96 থেকে শুরু করে এই পর্যন্ত গেছে। তুমি বলো বাড়তেছে না কমতেছে? আচ্ছা, যদি সূত্র দিয়ে সহজ হয় তাহলে হবে। আচ্ছা দেখো, একজন বলছে যে সূত্র দিয়ে সোজা, সূত্র দিয়ে সোজা হলে দ্বিতীয় পদ হলে a × r⁻2 - 1, এটা দ্বিতীয় পদ, প্রশ্নে দেওয়া আছে। পঞ্চম পদ প্রশ্ন দেওয়া আছে, পঞ্চম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করে r³ এর মান আসবে, সেই মানটা এখানে বসাবা, তারপরে আর মান অ্যাজ ইউর উইশ। যেটা তোমার কাছে সহজ মনে হয় তুমি সেটা করবে, কারণ আমাকে সবার কথাই ভাবতে হয়, সবাই যেন অঙ্কটা বুঝতে পারে সেইভাবে কথা বলতে হবে। এই কথা আমি প্রথমে বলেছিলাম যে যদি আমরা দেখতে পাচ্ছিলাম যে এই পদটা নেগেটিভ, দ্বিতীয় পদটা নেগেটিভ, বা পঞ্চম পদটা হচ্ছে পজিটিভ, তাহলে পঞ্চম পদ পজিটিভ মানে হচ্ছে বিজোড়তম পদগুলো ধনাত্মক আর জোড় পদগুলো ঋণাত্মক, দ্বিতীয় পদ ঋণাত্মক, চতুর্থ পদ ঋণাত্মক। কি বিষয়?
তাহলে এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক। ধনাত্মক কি হবে? 1 নাম্বার 2 3 4 5, এটা ধনাত্মক, এটা ধনাত্মক, এটা ধনাত্মক। একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, এর মানে সাধারণ অনুপাত ঋণাত্মক হবে। সেই লজিকে আমি এই দুটাকে বাদ দিচ্ছি, এটা বাদ, এটা বাদ, কারণ এটা পজিটিভ হবে না। পজিটিভ দিয়ে গুণ করলে কখনো নেগেটিভ আসার কথা ছিল না। এই জন্য এই দুটা ভ্যালু বাদ। এরপরে আমি অ্যান্সার টেস্ট করেছি, যেখানে একটা মান আছে যাকে 4 দিয়ে ভাগ করলে -24 আসবে, 96 কে মানে 1/4 আসবে, ভাগ দিলে -24 আসে। এটাকে মাইনাস দিয়ে ভাগ করলে পজিটিভ আসে, আবার পজিটিভকে মাইনাস দিয়ে ভাগ করলে নেগেটিভ আসে, নেগেটিভকে মাইনাস দিয়ে ভাগ করলে পজিটিভ আসে। তো আমি যখনই -1/4 দিয়ে ভাগ করা শুরু করলাম, সিকোয়েন্স মিলে গেল, উত্তর এটাই হলো। এখন বলো বুঝছো কিনা? আমি যে কথাগুলো বলছি না, বাংলাদেশে কোনো বইয়ে থাকার কথা নয়, এটা বইয়ের ভাষা না। বইয়ের ভাষা হলো এটা, এটা হলো বইয়ের ভাষা। দ্বিতীয় পদের সূত্র এটা দেওয়া আছে, পঞ্চম পদটা দেওয়া আছে, পঞ্চম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করে সেখান থেকে আরো মান বের করবে, তাহলে হয়ে গেল। খুশখুশি বলো, বুঝছো কিনা? এই অঙ্ক বুঝছো সবাই? মানে দুটাই বুঝছো কিনা? আমারটাও বুঝছো কিনা, এটাও বুঝছো কিনা? এটা সবার জন্য, এটা হলো সবার জন্য। আর এটা এই মাল সবার জন্য নয়। এই অপশন টেস্ট সবাই পারে না। সবার মাথায় অপশন টেস্ট, অঙ্ক না করে অ্যান্সার বের করার ট্রিক্স, সবার মাথায় খেলবে না। কাদের মাথায় খেলবে? যারা অঙ্কের দখল আনতে পারবে ভালো, যারা লজিক্যালি চিন্তা করতে বেশি পারে, তারাই অপশন টেস্ট আগায় থাকবে। এবং যত ওটাই কষ্ট তো একটু হয়ই, কষ্ট ছাড়া কিছু অর্জন করা যাবে বলো? কষ্ট ছাড়া কিছুই অর্জন করা যাবে না। তুমি যে বাবা হবা, সেটার জন্য তোমাকে ঘাম ঝরাতে হবে। তুমি যে মা হবা, তোমার জন্য এটার জন্য অনেক কষ্ট সহ্য করতে হবে। বুঝছো? কষ্ট নাই, কষ্ট নাই, পৃথিবীতে কোনো কাজ নাই। দেখো, আমার 2 মেয়ে জ্বর, ছোট মেয়েটা কাল 2টা পর্যন্ত জ্বালাইছে। সকালে ঘুম থেকে উঠে তোমাদের ক্লাস, সারাদিন ক্লাস করি, সারাদিন। আমি তো তাও পরিশ্রম করার সুযোগ পাচ্ছি, অনেকে তো পরিশ্রম করার সুযোগটাও পায় না। ঠিক আছে? এই জন্যে 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুমায় না এই বয়সে। তোমার যে বয়স এখন, তোমার যে বয়স চলে, এই বয়সে 5 ঘন্টা ঘুমালেও শরীর নিবে। তোমার বয়স ধরো 25 থাকবে 27, চাকরি এখন হয় নাই, 30 এর আগ পর্যন্ত চাকরি হয়ে যাবে। এরপরে 30-এর ছেলেদের কথা বলি, 30-এর আগে 30-এ বিয়ে করলে তুমি সর্বোচ্চ লাইফটা 30-এ বিয়ে করলে, যে কেউ যখন 30 থেকে 32-এ বিয়ে করে ফেলে, বিয়ের প্রথম বছরে বাচ্চা নেবে শিওর। তোমার বয়স হচ্ছে 32, ছেলের বয়স 0, ছেলের বয়স যখন 16, তখন তোমার বয়স 48। মানে তোমার ছেলে মেয়ে যখন এসএসসি পাস করবে, তখন ভর্তি হতে হতে ফার্স্ট ইয়ারে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, মানে তোমার বয়স 50। তোমার বয়স যখন 50, তখন তোমার ছেলে মেয়ে, প্রথম ছেলে মেয়েটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। আর অনার্স যখন পাস করবে, তখন আরো 6 বছর, তখন তোমার বয়স 56 থেকে 58-57 দিকে যাবে। তোমার লাইফটা পুরো
পুরো শেষ। তুমি হয়তো মনে করছো যে আমি বিশাল বড় জীবন নিয়ে বসে আছি। তুমি বিশাল বড় জীবন নিয়ে বসে না। এখন তোমার আমি সবসময় বলি, বুঝছো, এটা তো তোমরা বুঝো না, তোমরা মানো না আর কি। ক্লাস শেষ, তোমরা সবসময় দেখবা যে তোমরা কিন্তু জীবনের এই জায়গাতে আছে, এই জায়গাতে। এটা হলো জন্ম, এটা হলো মৃত্যু। একটা মানুষের লাইফ সাইকেল, এটা যদি জিরোতে হয়, এটা জিরো। তুমি তোমার লাইফের সবচেয়ে স্ট্রং পজিশনটা যেটা বয়সের, যৌবনের সবকিছুতে আছে। হ্যাঁ, এইখানে যদি তুমি ঘুমে ঘুমে পার করো, এই সকল জীবনে কি হিসেবে তোমার কাছে ধরা দেবে তুমি ভালো বুঝো। তোমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তটা আমার কাছে কঠিন, তাহলে এই মুহূর্তটা তোমার লাইফে কেমন স্টাইলে আসবে। এইসব কথা বাদ দাও, এটা বাদ। এটা জীবন না বুঝতে বুঝতেই চলে গেছে। জীবন কি জিনিস এটা না বুঝতে বুঝতে এটা নাই। এখনো তুমি যদি না বুঝো যে তোমার লাইফ, এটাই হলো সবচেয়ে মানুষের জীবনের সবচেয়ে সুন্দরতম সময়টা হচ্ছে এটা। এটা কাটবে হলো অসুখ বিসুখে, মসজিদে, বৃদ্ধাশ্রম, ওই জায়গাটা, হাসপাতাল ডাক্তার করতে করতে তুমি শেষ। আর তুমি এই সময় নষ্ট করছ। এই সময় যদি তুমি নষ্ট করো, তুমি তো এখন থেকেই মানে ধ্বংস, শেষ। আর কোন ব্যাক করার কোন সুযোগ নাই। এই জন্য এখন পরিশ্রম করবা। সর্বোচ্চ 6 ঘন্টা ঘুম হবে, এরপরে 12 ঘন্টা 18 ঘন্টা ঘুমাবা। মনে হবে কেন আমি ঘুমাচ্ছি, পেটটা পাওয়া এই জায়গায়। যাক, কষ্ট দিয়ে ফেললাম। আমি কত বছর বয়সে বিয়ে করছি? আমি বিয়ে করছি মেবি, মনে হয় দেখছেন বয়সটা মনে হয়, আমার বয়স ধরো 35। হ্যাঁ, এখন আমার বয়স 35। বিয়ের বয়স 7 বছর হয়েছে, তাহলে 8 বছর বয়সে বিয়ে করছি। আমার মেয়ের বয়স 5। আমার মেয়ের বয়স, বড়টার বয়স 5, ছোটটার বয়স হচ্ছে 1.5 বছরের কাছাকাছি হয়েছে। শোনো, কথা তো তা না, কথা হচ্ছে আজকে কয় তারিখ? 17-18 তারিখ হবে। তাহলে একটা রুটিন দেখো। রুটিনটা হচ্ছে টুপি, রবিবার, মঙ্গল, বৃহস্পতি সকাল 8টায় ক্লাস। এটা হচ্ছে বিসিএস ডেট, বিসিএস প্লাস মেন্টাল। তোমাদের সপ্তাহে 3টা ক্লাস হবে। যদি শেষের দিকে যায় দেখি পরীক্ষা 29 অক্টোবরই হবে। যদি শেষের দিকে যা দেখি পরীক্ষা 29 অক্টোবরই হবে, তবে মোটামুটি কয়েকটা ক্লাস দিনে রাতে নিয়ে শেষ করে দেবো, অথবা রেকর্ড দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিবে। আর শেষের দিকে যে ক্লাসগুলো থাকবে সেগুলো সহজ ক্লাস থাকবে। আবার ভালো করে বুঝবে, আমি যে অধ্যায়গুলো করলে তোমাদের কমন আসার চিন্তা ভাবনা আছে, সবসময় পরীক্ষাতে আসে বা ছাত্রের হেল্প লাগে, সেই অধ্যায়গুলোর ক্লাস আগে নেব। যেগুলা একা একা পারা যায়, সহজ, এগুলার ক্লাস শেষে থাকবে। প্রথমের দিকে কঠিন টপিকস পড়াবো, শেষে সহজ টপিকস পড়াবো।
শেষে সহজ টপিকস ক্লাসের সংখ্যা বেশি হলেও কোনো অসুবিধা হবে না। এটা আমার পেইন, এটা আমার কাছে থাকবে। তোমরা আপাতত এই রুটিনে ক্লাস করবে। আমাদের বিসিএস কনফিডেন্সে ক্লাস শুরু হবে আমার। যখন আমার ক্লাস শুরু হয়ে যাবে তখন ঢাকার বাইরেও আমি ম্যাক্সিমাম সময় থাকবো। ঢাকার বাইরে যখন থাকবো তখন তো এই বোর্ড নিয়ে যাওয়ার সমস্যা। তখন আমি আবার ওই স্ক্রিন শেয়ার করে লিখবো। ওই লেখার জন্য আমি মেশিন আজকেই মনে হয় যাবো কিনতে। আমি স্ক্রিনে লিখতে পারবো, আমার একটা মেশিন কিনবো আর কি। ওটা নিয়ে যাবো, ল্যাপটপ নিয়ে যাবো, অনেক কিছু নিয়ে ঘুরতে হবে আর কি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। যাক, লাইভ ক্লাসে রেকর্ড থাকছে। তোমরা অবশ্যই একজনের ফি দিয়ে দুজন দেখবা না, একজন ফি দিয়ে একজন দেখবা। ডাউনলোড করবা না, স্ক্রিন রেকর্ড করবা না, কোনোভাবে রেকর্ড করার চেষ্টা করবো না। এটা সম্পূর্ণভাবে নিষেধ। যারা করবে তাদের প্রতি আমি অসন্তোষ, যারা করবে না তাদের প্রতি আমি সন্তুষ্ট। মাত্র 1020 টাকা তোমাদের কাছ থেকে আমি ফি নিয়েছি, এর 2 গুণ 3 গুণ তোমাকে আমি সার্ভিস দিব। এটা আমার দায়িত্ব। তো তোমাদের দায়িত্ব হচ্ছে আমার এই নিষেধটা মানা। তাহলে আজকে পর্যন্তই থাক। আজকে রাতে তোমাদের ক্লাস হবে। আজকে রাতে তোমাদের ক্লাস হবে হচ্ছে 21 তারিখের আগ পর্যন্ত। যেহেতু কনফিডেন্সে আমার ক্লাস শুরু হবে 22 তারিখ থেকে, 21 তারিখের আগ পর্যন্ত যে কয়েকটা দিন আছে আমি ডাবল ক্লাস নিব। কিন্তু যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন ডাবল ক্লাস নিতে পারবো না। সো আজকে রাতে ক্লাস হবে মানসিক দক্ষতা 5, মেন্টাল এবিলিটি 5 নম্বর ক্লাস হবে রাত 9টায়। এ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। কনফারেন্সে ক্লাস হবে 21 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সোহানা, কবে কি চাকরি পাইলে? বিয়ে করবে না? আরে ভাই, এটা আমি কি কখন বাংলায় লেখছি এটা 8টায়। ক্লাস কোর্স শেষ করার দায়িত্ব তো আমার, ঠিক না? আল্লাহ হাফেজ।